ভাইয়ার বাসায় আম্মা এলেই ভাবি বলেন বাচ্চার নাকি নজর লাগে, বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। নিজের মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ শুনতে আমার ভালো লাগে না, কারোরই ভালো লাগবে না। আমি ভাইয়ার বাসা থেকে পড়াশোনা করি, আমার সাথে ভাবি কোনোদিন খারাপ ব্যবহার করেননি, খাবার দাবার কোনো কিছুতেই কার্পণ্য করেন না। আপন ভাই বোনের মতোই সম্পর্ক বজায় রেখেছেন, কিন্তু আম্মার বিরুদ্ধে এমন অভিযোগ কেন করে বুঝি না। আম্মা এলেই নাকি বাচ্চার খাবারে নজর দেন, এটা অবিশ্বাস্য লাগছে না? আমরা 4 ভাই বোন, ভাইয়া সবার বড়, আমি সবার ছোট, মাঝখানে 2 বোন, বিয়ে হয়ে গেছে বোনদের। ভাইয়ার আর্থিক অবস্থা বোনদের চেয়ে ভালো। ভাইয়া চাকরি করেন শহরে থেকে, অনেক কষ্টে লেখাপড়া করেছেন, ভালো চাকরি পেয়েছেন, ব্যাংকের চাকরি। আব্বা আম্মা গ্রামে থাকেন, আমাদের কৃষিজ পরিবার। ভাইয়ার স্টুডেন্ট লাইফেই বোনদের বিয়ে হয়ে গেছে। দুলা ভাইদের আর্থিক অবস্থাও বেশি ভালো না। একজনের গ্রামে দোকান আছে, আরেকজনের টুকটাক জমি জমা আছে, ওইসবই দেখাশোনা করে। আমাদের বাড়ির কাছেই বোনদের বাড়ি। ভাইয়া পরিবারের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত, অনেক কষ্ট করে ভার্সিটি থেকে মাস্টার্স করেছে। আব্বা আম্মার অনেক শখ ছিল বউ তাদের মনের মতো হবে, ভাবিকে এনেছেও পছন্দ করি, কিন্তু আব্বা আম্মার এখন ভীষণ দুঃখ মনে। ভাবি নাকি মুখের উপরে আম্মাকে বলেছে বাচ্চা খাওয়ার সময় আসবেন না। আমার ভাইয়ের একটাই বাচ্চা, সুহা ওর নাম, বয়স 2 বছর। ভাবি আগে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতেন না, কিন্তু ইদানিং নাকি সুহার খাবারের সময় আম্মাকে দেখলে ভাবি কেমন জানি করেন। ভাবভঙ্গি নাকি এমন যে আম্মা বাচ্চার খাবারে নজর দেয়। ভাবি লেখাপড়া করা মানুষ, মাস্টার্স পরীক্ষা দিয়েছে এবার, তার কাছ থেকে এমন একটা আচরণ আমার ভালো লাগে না। যদিও আব্বা আম্মা আসলে তাদের খাবার দাবারে ত্রুটি করেন না, কিন্তু কিছুটা গাল ফুলিয়ে রাখেন। 3 বছর বিয়ের বয়স ভাবির, প্রথম 2 বছর আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করেছেন, আমার বোনদের সাথেও, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আব্বা আম্মা কিংবা বোনেরা এলে রান্নাবান্না ঠিকই করেন, যত্নেও ত্রুটি করেন না, কিন্তু বাচ্চাকে খাবার দেন লুকিয়ে। এটা কিরকম যেন লাগে। আব্বা আম্মা ভাইয়ার বাচ্চাকেও বেশি ডাকেন না। আমার সাথে আবার সুহার খুবই ভালো সম্পর্ক, আমার সামনে ভাবি ঠিকই বাচ্চাকে খাবার দেন। বিয়ের প্রথম থেকে ভাইয়া ভাবির সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু ইদানিং আম্মার বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় ভাইয়া মনক্ষুণ্ণ। আম্মা আসার পরে ফিরে গেলেও তাদের মধ্যে মনোমালিন্য থাকে। ভাবি ভাইয়া দুজনেই গাল ফুলিয়ে থাকেন। আমার বিরুদ্ধে ভাবি কোনো অভিযোগ করেন না কখনো, এটাই আমি বুঝতে পারি না। অথচ আম্মা ফিরে যাওয়ার পরও বেশ কিছুদিন খারাপ সম্পর্ক থাকে ভাইয়া ভাবির। আবার সম্পর্ক ভালো হতে হতে আব্বা আম্মারও বেড়াতে আসার সময় হয়ে যায়, আবার শুরু হয় দুজনের অশান্তি। আমার ভীষণ খারাপ লাগে ভাইয়া ভাবির অশান্তি দেখে। আব্বা আম্মার জন্য খারাপ লাগে। ভাবি কি আম্মার সাথে স্বাভাবিক হতে পারেন না? আম্মাও খিটখিট করে ভাবির সাথে, কেউই কাউকে ছাড় দিতে চায় না। আজ আবার আম্মা আব্বা এসেছেন ভাইয়ার বাসায়। আমি ভাবিকে বললাম সুহার খাবারটা দেন, আমাদের সাথে বসে খাবে, আমি নিজে হাতে খাইয়ে দেব। ভাবি জবাব না দিয়ে চলে গেলেন। আমার হাতে কিন্তু সুহা খায়। ভাবি সুহার খাবার নিয়ে রুমে চলে গেছেন। আব্বা আম্মা খাওয়া শেষ করেছেন টেবিলেই, তারপর আম্মা চলে গেলেন ভাবির রুমে। এক নতুন ঘটনা লক্ষ্য করলাম আজ, অবিশ্বাস্য ঘটনা। ঠিক দেখিনি, শুনেছি। রুমে গিয়ে আম্মা ভাবিকে বলে যাচ্ছে, কি অবস্থা বউ, সুহারে দেখি খালি মাছ খাওয়াইতে আসো, ভাত কই? কোন নবাবের বেটি জন্ম দিছো তুমি? সবচেয়ে বড় মাছখান থেকে ওরেই খাওয়াইতেছো। তুমি আর তোমার জিয়েই তো আমার পুতেরা খাইয়া ফেলাইবা। রাত দিন বাইরে থাইকা ইনকাম করে আমার পুতে, আর তুমি পার উপর পা তুইলা ঝিয়েরে আস্তা রূপচাঁদা মাছ খাওয়াইতেছো। সবচেয়ে বড় মাছ খানোরে কেমনে খাওয়াইতে আনলা? তোমার শ্বশুরের প্লেটে দেওয়া উচিত ছিল না এই মাছটা। মাইয়া ডারাতে তুমি নষ্ট করে ফেলাইতেছ। এমন রাক্ষস কেউ পালে? এত বড় একটা মাছ না খাওয়াইয়া একটু ভাত খাওয়ান শিখাও। এমন করে খাওয়াইলে ওই আমার পুতের এই কোনোদিন জানি খায়া ফেলাইবো। ভাবির জবাব শুনলাম, সোহা সবসময় ভাত খাইতে চায় না আম্মা। আজকে সোহার জন্য খিচুড়িও রান্না করতে পারি নাই। রূপচাঁদা মাছ খুব পছন্দ করে তো, এই কারণে আস্ত একটা মাছ দিছি। ইদানিং ভাত মুখেও তুলতে চায় না। আমি নিজেই মাছটার অর্ধেক খেতাম, কিন্তু আমি আজকে মাছ খামো না। আমাকে 2 জনের ভাগের ছিল এই মাছটা। খাও খাও, ভালো কইরা খাও, মাইজিয়ে মিল আমার পুতেরে খায়া ফেলাও। আমি আমার রুমের দরজায় দাঁড়িয়ে সব শুনেছি। ভাবিকে বকতে বকতে আম্মা ভাবি রুম থেকে বের হয়ে গেছেন। আমি এখনো রুমের দরজায়। আম্মা রুমে গিয়ে আমার ছোট বোনকে কল দিয়েছেন। রূপা নাম শুনে বুঝতে পেরেছি ছোট আপার সাথে কথা বলছে। এক দফা নালিশ দিয়েছেন। ভাবি একটা রূপচাঁদা মাছ আস্ত খাওয়াচ্ছে সুহাকে, ভাত খাওয়াচ্ছে না। একটু পরে আম্মার ফোনে রিং হয়েছে। আম্মা বললেন, ফারজানা শোন আজকার ঘটনা। আমি বুঝলাম আমার বড় বোনের সাথে কথা বলছে। ছোট আপা হয়তো বড় আপার কাছে বলেছে সুহার ভাতের পরিবর্তে শুধু মাছ খাওয়ার ঘটনা, অথবা বড় আপা নিজে আম্মার খোঁজ নিতে কল দিয়েছেন। আসলে আমরা পুরুষ লোকেরা সবসময় ঘরে থাকি না, ঘরের অনেক ঘটনাই ভালো করে জানি না। মা বোন যা বলে তাই বিশ্বাস করি। আমি নিজেও জানি ভাতিজি সুহা সবসময় ভাত খেতে চায় না, রূপচাঁদা মাছ ভাজা খুব পছন্দ করে। আমার আব্বাও রূপচাঁদা মাছ পছন্দ করেন। আব্বাকে দেয়া পিসের চেয়েও বড় পিস ভাবি সুহাকে খাইয়েছে, এটাও আম্মার চোখে অপরাধ।
আমি এমনও দেখেছি সুহা পুরো এক সপ্তাহেও ভাত খায় না। আমি ওদের ফ্যামিলির সাথেই তো থাকি, আমি জানি সুহার ঘটনা। আমি এখন ঘরের পরিস্থিতি দেখার অপেক্ষায় আছি। আব্বার সাথে বসে অনেকক্ষণ বকবক করেছেন আম্মা সুহার খাবার নিয়ে। আসরের পর থেকে সোহা বমি করতে শুরু করলো, প্রচন্ড জ্বর গায়ে। প্রতিদিন এই সময়টাই সোহা আমার কাছে আসে, আধো আধো গলায় চকলেট চায়। আমি এই সময়টা বাইরে যাই তো। সোহা আসে চকলেটের আবদার নিয়ে, আজ আর আসেনি। আমি ভাবি রুমে সোহার খোঁজ নিতে গিয়ে দেখি ভাবি বমি পরিষ্কার করছে। মেয়েটার গায়ে প্রচন্ড জ্বর, বুঝলাম সত্যিই নজর লেগেছে। আমার মা হলে কি হবে? ছোটবেলায় শুনেছিলাম মায়ের নিজের নজরও নাকি বাচ্চার খাবারে লাগে। আমি আর দাঁড়ালাম না, আসর নামাজ পড়ে হুজুর বের হবে তো, তাই মসজিদের দিকে চলে গেলাম। হুজুরকে অনুরোধ করে নিয়ে এলাম বাসায়। সুহাকে একটা হাফ প্যান্ট পরিয়ে রেখেছে। মেয়েটা অপুর হয়ে শুয়ে আছে, ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ভাবি জ্বর নামানোর চেষ্টা করছে। আমি কাছে গিয়ে বললাম, ভাবি আমি হুজুর নিয়ে এসেছি। সুহার সম্ভবত নজর লাগছে। ভাবি অবাক দৃষ্টিতে তাকালো আমার পানে, সে দৃষ্টি বড় অসহায়। আমি আশ্বস্ত করে বললাম, ভাবি আমি ব্যবস্থা নিচ্ছি, আপনি আপাতত সুহাকে একটা জামা পরিয়ে দেন, আমি হুজুরের কাছে নিয়ে যাই। এদিকে আব্বা আম্মা ভীষণ ক্ষেপে গেলেন হুজুরকে দেখে। আম্মা কাঁদো কাঁদো কণ্ঠে আমাকে প্রশ্ন করলেন, তুইও কি মনে করস আমি ওই নাতিনের খাওনে নজর দেই? হুজুর বাসায় থাকায় আমি জবাব দিলাম না। হুজুর সোহাকে দেখে পানিতে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন, আর একটুখানি সরিষার তেলও ফু দিয়ে দিলেন দোয়া পড়ে। আমি সোহাকে নিয়ে এলাম ভাবির কাছে। ভাইয়া বাসায় এলো রাত 10টায়। আব্বা আম্মা বাসায় এসেছে, তাদের জন্য অনেক বাজার করে নিয়ে এসেছে ভাইয়া, তাই এত দেরি। আমি ভাইয়াকে ডাকলাম ডাইনিং রুমে, সবাইকে নিয়ে বসলাম আব্বা আম্মা সহ। তারপরে আম্মাকে বললাম, আম্মা দুপুরে আপনি সোহার খাবার নিয়ে যা বলেছেন তার জন্যই আজকে নজর লেগেছে। আম্মা প্রতিবাদ করলো, ভাবির পানে চেয়ে বলল, ওই ডাইনি তোরে এসব বুঝাইছে তাই না? ভাবি কাঁদতে লাগলেন। আম্মা উঠেই ফোন দিলেন আমার দুই বোনকে, কেঁদে কেঁদে জানালেন আমি ভাবির পক্ষে চলে গেছি, তাকে নজর দেওয়ার অপবাদ দিয়েছে। আজ সন্ধ্যায় ছোট বোন গেছে বড় বোনের বাড়ি, দুজন একসাথেই আছে। বোনেরা আমার সাথে কথা বলতে চাইলো, আমি ফোন নিলাম। ছোট আপা বললেন, তুইও ভাইয়ের মতো খারাপ হয়ে গেছস, আমাগো মায়েরে দেখতে পারস না? আমি জবাব দিলাম, ভাইয়া কবে মায়েরে দেখতে পারে নাই? দেখতে পারলে এতদিন বউরে কিছু কইতো না? আমি বললাম, ভাইয়া সংসারের সব খরচ দেয়, আমার থাকা খাওয়া লেখাপড়ার খরচটাও দেয়, তোদের শ্বশুর বাড়িতে ভালো মন্দ পাঠায়, ঈদে তোদেরকে কাপড় চোপড় কিনে দেয়, আব্বা আম্মার ভরণ পোষণ দেয়। ভাইয়া তোকে দুই বোনের কাছে খারাপ, আর আমি তোকে জন্য কিছু না কইরে ভালো হয়ে গেলাম? আজব ব্যাপার না? বড় আপা বললেন, ভাইয়া কবে আমাকে জন্য কি করছে? সব তো ওর বউ আর ওর মাইয়ার জন্যই করে। ওরা কিছুতেই স্বীকার করছে না ভাইয়া সংসারের জন্য অনেক করেছে। আমি ফোন রেখে দিলাম। আজ অবাক হলাম বোনদের কথা শুনে, তাদের অদ্ভুত দৃষ্টিভঙ্গি দেখে। যে ভাই বছরের পর বছর ধরে খাটলো সে খারাপ, আর আমি কিছু না করে ওদের কাছে ভালো। ভাইয়ার মেয়েটার বয়সও মাত্র 2 বছর, ওর জন্য কি এমন করে ফেলেছে? আমি বুঝলাম সংসারে যে অনেক করে তার কোনো দাম থাকে না, তার শুধু দোষী থাকে, অথবা বড় ছেলেদের দোষ একটু বেশি হয়। আমি আমার আব্বা আম্মাকে বোঝালাম রাত 2টা পর্যন্ত বসে, ভাইয়ার কথা, সংসারের কথা, সংসারে তার অবদানের কথা বললাম। আব্বা আম্মাও মনে করে ভাবি আর সোহার খাবারের পেছনে ভাইয়া সব খরচ করে। বাচ্চা হবার পর থেকে ভাবি একটু মোটাসোটা, তাই বিরুদ্ধেও ভাইয়ার টাকা নষ্ট করে অতিরিক্ত খাবার খাওয়ার অভিযোগ। আব্বা আম্মা মেনেই নিতে চাননি আমার কথা, অনেক বোঝানোর পরে অবশেষে বুঝলেন। আসলে ভাইয়া সবসময় বাড়ির বাইরে ছিল, টিউশনি করে অনেক কষ্ট ভার্সিটিতে পড়েছে, আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তারপরও সব অভিযোগ ভাইয়ার উপরে, বিশেষ করে আমার বোনদের। ভাবি শহরের বাসা আসার পরেই অভিযোগগুলো বেড়ে গেছে। ভাইয়া নিজের সংসারে খরচ করছে, বোনদের জন্য খরচ একটু কম করতে পারে ইদানিং, এটা ওদের ভালো লাগে না। তাছাড়া ভাইয়ার মেয়েটার জীবনযাপন একটু উন্নত আমার বোনদের ছেলে মেয়েদের চেয়ে, এটাও আপাদের কাছে ভালো লাগে না। আসলে যে যে পরিবেশে থাকে তার স্বভাবও ওই রকমই হয়। শহরের বাচ্চাগুলো খাওয়া দাওয়া একটু ঝামেলাই করে। আমার আম্মা সেকেলে মানুষ, লেখাপড়া জানেন না। আম্মা ভাবেন আমাদেরকে যা খাইয়ে বড় করেছে সুহাকেও সেভাবেই খাওয়ানো উচিত, এর থেকে বেশি উন্নত মানের খাবারের প্রয়োজন হয় না। আমার বোনরা অভিযোগ দেয় সুহাকে ভাবি বেশি খাওয়ায়। আসলে বোনরা ওদের বাচ্চাদের সাথে সুহার তুলনা করে, আম্মাকেও ভুল বুঝায়। আর আম্মা মনে করেন আমার বোনরাই সঠিক, ভাবি অতিরিক্ত করছে সুহার জন্য। আম্মা নিজে অতটা খারাপ নন, কিন্তু বোনেরা পাশ থেকে বুদ্ধি দেয় তো। আমি আমার বোনদের খারাপ বলছি না, খারাপ বলছি তাদের দৃষ্টি এবং দর্শনকে। বোনরা ভাবে বাচ্চাদের জন্য ওরা যা করে সেটাই সঠিক, আর ভাবি পুরোপুরি ভুল। এই কারণে মাকে এসব বুঝিয়ে রাখে। আম্মা নিজের বুদ্ধি দিয়ে কিছু করেননি,
আমার দাদিও নাকি আম্মার সাথে সাথে এমন করেছে, তাই আম্মাও ভাবিকে শাসিয়েছে। আমি রাতে বোঝানোর পরে শেষ পর্যন্ত আম্মা বুঝতে পেরেছেন, কান্নাও করেছেন। ভাইয়া ভাবি দুজনেই কান্না করেছে। পরদিন আম্মা বাড়ি চলে গেছেন, অনেকদিন আসেননি ভাইয়ার বাসায়। গত সপ্তাহে এসেছেন। এই এক সপ্তাহ ধরে আম্মা সুহার খুব যত্ন করছেন। সুহার এবার আর কোনো অসুখ হয়নি। আসলে আমাদের সবারই উচিত নিরপেক্ষ থেকে ভুলগুলো ধরিয়ে দেওয়া। সে যেই হোক, দৃষ্টি ও দর্শনের পরিবর্তন করা উচিত, তাহলেই সুস্থ পরিবার তৈরি হবে। আমি যদি সেদিন আমাকে বুঝিয়ে না দিতাম, সেক্ষেত্রে বহুদিন এরকম ঘটনা ঘটতে থাকতো। সুহা বারবার অসুস্থ হতো। ভাইয়াকেও বিনা দোষে ভুল বুঝতো। আমাদের বুঝতে হবে সব দোষ ঘরের বৌদেরই নয়, আমাদের মা বোনেরও ভুল থাকতে পারে। আসলে খুঁজতে হবে ভুলটা কার, তারপরে সংশোধন করে দিলেই আমরা ভালো থাকবো। আমি একটা জিনিস বুঝেছি, শাশুড়িরা যতটা কঠোর হন পুত্রবধূদের প্রতি, অধিকাংশ ঘটনাগুলি ঘটে অন্যের বুদ্ধিতে। আসলে নিজের দৃষ্টি এবং মানবিক দর্শনকে কাজে লাগানো উচিত। সেক্ষেত্রে পরিবার এবং সমাজে কোনো সমস্যা থাকবে না।